অনির্বাণ শেখ, নির্দেশনা আবির ঘোষ। দ্বিতীয় নাটক সন্ধ্যা 7:30টায় সারথী সুচিরা প্রযোজিত নাটক চেরাইখানার অন্দরে। চেরাইখানার অন্দরে নাটক চন্দন শেখ, নির্দেশনা শহীদ শেখ উদ্যোগ। শনিবার সন্ধ্যা 6:30টায় অজমল্ল প্রযোজিত অজমল্ল সুরাম ড্রামা ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত নাটক অদল বদল। অভিনীত নাটক অদল বদল। কাহিনী পান্নালাল প্যাটেল, নির্দেশনা অঞ্জনা। নাট্য সংগঠনের ৬৬ বছর আমরা পার করে ৬৭ বছরের দিকে এগিয়ে চলেছি। ৬৭ বছরের আসলে সূচনা হয়ে গেছে আমাদের। এবছরে আমাদের যে নাট্যমেলা, এই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা প্রারম্ভিক কাজটি করব, তারপরে আনুষ্ঠানিক সূচনাটা হবে আমাদের মঞ্চের ভেতরে, প্রেক্ষাগৃহের ভেতরে। এবারে আমাদের দলের সভাপতি সম্মাননীয় শ্রী সুভাষ মৈত্র মহাশয়কে আমাদের দলের পতাকা উত্তোলনের জন্য আমি অনুরোধ করছি। জানা তুই গিয়া তুই
যার যা ডিউটি যেখানে দিয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত সেখানে আপনারা চলে যান। আর আমি অনুরোধ করবো এই মেন গেটে কে আছে? সম্মানিত করব। সম্মাননা জানাবেন আমাদের দলের কার্যকরী সমিতির সদস্য শ্রী শঙ্কর রক্ষিত মহাশয়। শ্রী শঙ্কর রক্ষিত মহাশয় এবারে আমাদের আজকের উদ্বোধক সম্মাননীয় সুভাষ মৈত্র মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানাবেন। এবারে আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের দলের অন্যতম প্রাণপুরুষ শ্রী চন্দন সেন মহাশয়কে। তাকে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের দলের সহসভাপতি শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সন্দীপ ব্যানার্জি। আমি তো ভেতরে বসে আছি, কেন কি হয়েছে অসুবিধা? এই যে ফাঁকরামো না করে ভেতরে চলে আসেন তো। আমি নিচে নিচে এবারে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। হজবরালয়ের উদ্যোগে চারদহ নাট্যমেলা 2026 এবারে উদ্বোধন করবেন আমাদের দলের সভাপতি, আজকে এই নাট্যোৎসবের উদ্বোধক সম্মাননীয় শ্রী সুভাষ মৈত্র মহাশয়। এবারে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করব আজকের এই নাট্যমেলার উদ্বোধক আমাদের হজবরালয় নাট্য দলের সভাপতি সম্মাননীয় শ্রী সুভাষ মৈত্র মহাশয়কে। কমাতে পারেন না, বয়স হয় নাই। উদ্বোধন হিসেবে শুধু নয়, আমি এই দলের একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের কাছে আবেদন জানাই যে আমরা তো সত্যি কথা বলতে কি, আমরা তো সময়টা মূল্য দিই। আপনারা জানেন, যারা হয়তো নাটক দেখেন আসেন তারা সবাই জানেন এই সময়ের ব্যাপারে আমরা খুব সুনির্দিষ্টভাবে নিয়ম মেনে চলি। তো সেই কারণে দর্শক আসন এখনো হয়নি, 6:30টার নাটক যদিও, তবুও যারা ঠিক সময় মতো এসে পৌঁছেছেন আমি হজবরালয়ের পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি।
আমি অনুমান করছি আজকে নাটকটা যেহেতু 6:30, সেই জন্য উদ্বোধন সময়টা অনেক অনুপস্থিত আছে। তাহলে আমাদের ঘোষক মশাই বলেছেন যে 66 বছর অতিক্রান্ত হতে চলল হজবরল। এটি প্রাচীন নাট্যদল, দীর্ঘ টানাপড়েনের মধ্যে দিয়ে, নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছে। আজকে হজবরল মোটামুটি পশ্চিমবঙ্গে কেন ভারতের যেসব জায়গায় বাংলা থিয়েটার হয় সেখানে হজবরল একটি অত্যন্ত পরিচিত নাম। আজকে যে নাটকগুলো, আজকে নয় মানে এই নাট্য উৎসবে যে নাটকগুলো প্রদর্শিত হবে, এবারে একটু ব্যতিক্রমী ব্যবস্থা হয়েছে। সেটা হচ্ছে যে শুধু কলকাতার মঞ্চের নাটক নয়, এবার আমরা কলকাতা ছাড়া কলকাতার বাইরে শহরতলি কোনো কোনো নাট্যদলকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি ছোট নাটক করবার জন্য, যেগুলো আমাদের পুরনো নাট্যোৎসবে ছিল। পুরনো যে নাট্যোৎসবগুলো আগে একদম প্রাচীনকালে ছিল, বহু আগে, তারপরে সবগুলোই মোটামুটি খুব পরিচিত নাটকের দল আসছেন। কিন্তু এবার একটা মিশেল করে দেওয়া হয়েছে, ভাগাভাগি করে দেওয়া হয়েছে। আশা করি এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনে মফস্বলের যে দলগুলো আছে, কলকাতা ছাড়া বাইরের যারা আছে ছোট নাটক করে, তারা উৎসাহিত হবে। হজবরল ছাত্র, হজবরল মঞ্চে তারা করতে পেরে নিশ্চিতভাবে তারা খুশি হবে। এছাড়া আমাদের যে আপনারা জানেন যে হজবরল স্কুল অফ ড্রামা বলে একটি বিদ্যালয়, নাট্য বিদ্যালয় আমরা চালাই। সেইখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা নাটক শেখে, তাদের দিয়েও নাটক তৈরি করে এই প্রথম কোনো একটি নাট্যোৎসবে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, তাদের তৈরি নাটক এখানে প্রদর্শিত হবে। এইটুকু হচ্ছে ইনফরমেটিভ পার্ট, সংবাদ দেওয়ার মতো এইটুকুই ছিল। অভ্যর্থনা জানাই যারা সময় মতো এসেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অনুমান করছি নাটক চলার আগে দর্শক আসন আরো অনেকটাই পূর্ণ হয়ে যাবে। আমি এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন, উনিও খুব প্রাচীন মানুষ, হজবরলের সঙ্গে দীর্ঘদিনের সংযুক্তি, বিখ্যাত নাট্যকার উনি। বহুবার উনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে পুরস্কৃত হয়েছেন, দীনবন্ধু পুরস্কারে ভূষিত হয়েছেন। ওনার অত্যন্ত বেশ কিছু নাটক বিভিন্ন জায়গায়, এমনকি বিদেশেও অভিনীত হয়েছে এবং খুব নাম করা নাটক ওনার লেখা আছে। বেশ কতগুলো খ্যাতনামা নাটক যেগুলো দীর্ঘদিন ধরে চলেছে, কলকাতার দলরা করেছেন, আমরাও করেছি সেইগুলো। যেমন আমাদের একটি নাটক ওনারই লেখা অনিকেত সন্ধ্যা, যেটা অলরেডি 516 রজনী অভিনয় হয়ে গেছে। 516 রজনী হয়েছে, 517 নম্বর আছে বোধহয় মধ্যমগ্রামে হবে, 3 মার্চ মধ্যমগ্রামে আছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি চন্দনবাবুকে অনুরোধ করব যে এই বিষয়ে একটু বিস্তারিতভাবে দর্শকদের বলতে। চন্দনবাবু। 67 বছরের দল আমাদের। তার মধ্যে আমাদের দুজনকে প্রায় 62-63 বছর ধরে আপনারা দেখছেন। সুভাষকে হয়তো আরো 1-2 বছর বেশি দেখছি। সুতরাং একটা একঘেয়েমি এসে গেছে, আমাদের উপস্থিতির মধ্যেও একঘেয়েমি আছে, আর আমাদের কথাগুলোর মধ্যেও একঘেয়েমি আছে। কিন্তু তাহলেও আমরা যতদিন বাঁচবো ততদিন এই সংগঠনটা আমাদের হাতে খড়িও খেলে। অভিনয় শেখা, অভিনয় চর্চা, নাটক, আমার পক্ষে নাটক লেখা, এই সবটাই জায়গা করতে হবে বলে। সুতরাং সেই জন্যই হয়তো পারবো না করেও এতগুলো বছর চালিয়ে নিতে পারলাম। আগামী দিন হয়তো দেখা যাবে যে এটা খুব সুন্দর আমাদের এখানে হয়েছে ব্যবস্থা। আমাদের যারা অল্প বয়সী ছেলে, তাদের রচনা, তাদের নির্দেশনায় নাটকের ব্যবস্থা এখানে হয়েছে, তাদের হাতেই আমরা ভার দেবো। আমার আজকে মনে পড়ছে যে আমাদের এই ধরনের অনুষ্ঠানে স্বপন শৃঙ্খলায় উপস্থিত থাকতো প্রত্যেক বছর খুব গুরুত্বপূর্ণ হবে। সেও নেই, তার আগেও অনেকেই
এখানে শপথ শিবরায়ের উপস্থিত এই প্রথম অবশেষে আমাদের ছেড়ে চলে গেছে। আমরা আপনাদের স্মৃতি জানাচ্ছি যে তার স্মৃতিতেও আমরা একটি নাটক করব কলকাতায়। বিখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার সেই কথাটি আমাদের স্মরণ করে দিয়েছেন যে তার খুব আগ্রহ যে আমরা করি। আমরা সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছি। একটি অভিনয় শপথ শিবরায়ের স্মৃতিতে আমরা করব। এছাড়া আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডাক পেয়েছি। এবছরও গুজরাট থেকেও পেয়েছি, যেমন তেমনি অন্যান্য জায়গা থেকেও পেয়েছি, তামিলনাড়ু থেকে পেয়েছি, আরো একটি জায়গা থেকে পাওয়ার সম্ভাবনা আছে। বড়দা থেকেও পেয়েছি। আশা করছি যে যেখানে আমরা যাই সেখানে আমরা আপনাদের কথাই বলি। অর্থাৎ চাকদার সম্পর্কে এই দলটি চাকদায় তৈরি হয়েছিল, এই দলটি এখন বিস্তৃত হয়েছে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই দলটির সবকিছুই চাকদার সাথে সম্পৃক্ত, সে কথাটা বলি। সেই জন্যই আমি যদিও ভৌগোলিকভাবে এবং শারীরিকভাবে অনেক দূরে চলে গেছি, এখন এখানে আর থাকি না, তাহলেও আমাকে আসতে হয় কথাটা। আমি সবাইকে অনুরোধ করেছি, কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমাকে এবার আমাকে ছুটি দিতে। পেয়েছি ছুটি, এরকম কথা বলার ইচ্ছে আমার হয়েছে, সেটা বরাবরই বলি, বছরটাও বলে যাচ্ছি। আর আশা করব যে আপনাদের সকলের সমৃদ্ধ চেষ্টায় আমাদের দল, আমাদের এই ট্র্যাডিশন, ঐতিহ্য বজায় থাকবে। আমন্ত্রিত দলগুলোকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং সারা শুধু দেননি, তারা খুব আগ্রহ দেখিয়েছেন যে চাকদায় গিয়ে আমরা নাটক করব। অনেক ক্ষেত্রে অনেক বিবেচনা করেছেন অনেক রকম। তার জন্য তাদের প্রথম দিনই তাদেরকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আর আপনাদের বলছি, আপনারা আরো মানুষকে বলুন, হলটা যদি পরিপূর্ণ হয় তার চেষ্টা করুন। জানি যে এই সময়টা থিয়েটারের খুব একটা অনুকূল সময় নয়, তাহলেও আমরা চাইছি যে আপনারা সকলে মিলে আসুন, এই নাটকগুলো দেখুন। বিশেষ করে আজকের নাটক দেখলে বুঝতে পারবেন, যারা দেখলেন না তারা কি ধরনের লস তাদের হয়েছে। যাই হোক, সকলকে আমার সম্মান, ভালোবাসা এবং হজবল যারা চালাচ্ছেন ঠিক মতো, তাদের প্রত্যেককে আমার অন্তরের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। চন্দনবাবুকে ধন্যবাদ আর দেবো না, উনি তো ভেতরে বেরিয়ে আবার ধন্যবাদ ব্যক্তিগত দায়িত্বের মধ্যেই পড়ে কথা বলা। তবে ওই যে উনি বললেন না, পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, এরকম একটা লাইন উনি বললেন, ওটা হচ্ছে না, ছুটি দেওয়া যাচ্ছে না। যে কদিন বেঁচে থাকবেন সে কদিন নাটক নিয়েই থাকতে হবে, এটা আমার কথা। এবং হজবরের সঙ্গে থাকবে। বসুন। আর একটা ঘোষণা হচ্ছে যে আমাদের এই বছরের নাট্যোৎসব আমাদের 4 জন সদস্য যারা বর্তমানে সদস্য ছিলেন এবং 2 জন, 4 জনের মধ্যে 2 জন যারা পুরনো সদস্য, তারা প্রয়াত হয়েছেন। আমি নাম বলছি। সম্প্রতি আপনারা জানেন স্বপন সিংহ রায়, সে গত মাসেই প্রয়াত হয়েছে নাটক করতে গিয়ে। হ্যাঁ, বাইরে আমরা একটা শো করতে গিয়েছিলাম, আমরা ছিলাম সবাই সেখানে তার রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসা যথাযথ করার চেষ্টা হয়েছে, কিন্তু উনি ফেরেননি। স্বপন সিংহ রায়, তার কিছুদিন আগে হয়েছেন পতিত পাবন মণ্ডল, তিনিও খুব অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন। তারপরে হচ্ছেন নারায়ণ চন্দ্র পাল, আমার বয়সী, আমার বন্ধু, আমরা সহপাঠী ছিলাম। আমরা একসঙ্গে যেমন পড়াশোনা করতাম, একসঙ্গে নাটকও করতাম, হজবরণ করতাম। এবং দীর্ঘদিন উনি হজবরণের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন খুব সুষ্ঠুভাবে। এবং হজবরণ যখন 50 বছর পূর্ণ হলো, তখন একটি সংকলন গ্রন্থ, ওই হজবরণ 50 বছর ইতিহাস 50 পেরিয়ে হজবরণ বলে একটি বইয়ের সংকলন করেছিলেন, এটি হজবরণে সংরক্ষিত আছে। সে নারায়ণ পাল প্রয়াত হয়েছেন
সেটাও আমাদের কাছে সবটাই বেদনা। এছাড়া তারও আগে আমাদেরও সিনিয়র ইন্দুভূষণ বিশ্বাস, তিনি আরো গোড়ার দিকে ছিলেন। তিনি এখানে চাকদাহে থাকতেন না। বাকিদের কথা বললাম, যারা সবাই চাকদাহেরই বাসিন্দা ছিলেন, কিন্তু উনি কলকাতায় থাকতেন, চলে গিয়েছিলেন। তা উনিও প্রয়াত হয়েছেন, ইন্দুভূষণ বিশ্বাস। তাহলে স্বপন সিংহ রায়, পতিতপাবন মণ্ডল, নারায়ণ পাল এবং ইন্দুভূষণ বিশ্বাস, এই চারজন সদস্য, প্রাক্তন সদস্য বা বর্তমান সদস্য, আমাদের সঙ্গে থাকা লোক, এই চারজনকে আমরা এই বছরের মধ্যে হারিয়েছি। সেই জন্য তাদের স্মৃতিতে এবারে এই নাট্য মেলাটা উৎসর্গীকৃত করা হয়েছে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে। এই আপনারা দেখেছেন বোধহয়, চারজনের ছবি স্মারক হিসেবে ওখানে রাখা আছে, দেখেছেন বাইরে ঢুকতে। এই চারজন তাদের ছবিও দেওয়া আছে, নামও দেওয়া আছে। এইটুকুই কথা। এবারে নাট্য মেলাটি এই চারজনের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত। আর এখন বলার কিছু নেই, এখন 6:15 বাজে, একটু বসুন। 6টার দিকে এসে নাটক শুরু হবে। আজকের নাটক আপনারা জানেন, চেতনা মেঘে ডাকা তারা, মেঘে ডাকা ঘটক। ওই বুঝতেই পারছেন নাম শুনে বিষয়টা কি হবে, আমিও আন্দাজ করেছি কি হতে পারে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমরা এবার নিচে গিয়ে বসি, একটু অপেক্ষা করি। 6:30 ঘন্টা বাজবে, আমরা পর্দা উঠবে। চলুন চন্দ্রবাবু, ওসব যদি কিছু বলেন। না, বলার কিছু নেই। সেটা হলো যে এখন আমাদের যিনি উদ্বোধক এবং মঞ্চে যিনি ছিলেন সুভাষ মৈত্র এবং চন্দন সেন, ওনারা দুজনই আমাদের সিনিয়র মোস্ট হজবররার সকল সদস্যের পক্ষ থেকে ওনাদের দুজনের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এ বলে উদ্বোধনী অনুষ্ঠান এখন শেষ করছি। আর আমাদের নাটকটা শুরু হবে 6:29:60। একটা বিনীত অনুগ্রহ করে আপনাদের কখনো মোবাইল বাজেন। কলকাতার বহু নাট্য দল এসে আমাদের এটা প্রশংসা করে গেছেন যে চাকদহের দর্শক খুব ভালো, যে নাটক চলাকালীন তারা একটা সুনাম আছে, সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেটা আমরা সকলে মিলে দেখব। তাই এক্ষুনি আমারটা চেক করে দেখি। নাট্যমেলায় চেতনাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকে আগত নাট্যমণি দর্শকদের চেতনার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করতে চলেছি আমাদের সাম্প্রতিকতম প্রযোজনা মেঘে ঢাকা ঘটক। কিংবদন্তি শিল্পী ঋত্বিক কুমার ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে 2025 সালে এই নাটকটি প্রযোজিত হয়, প্রথমবার মঞ্চস্থ হয়, তাকে শ্রদ্ধা স্বরূপ। নাটক জিৎ সত্রাগ্নি, পরিমার্জনা ও পরিচালনা সুজন মুখোপাধ্যায়। নাটকটির আনুমানিক দৈর্ঘ্য একটি 10 মিনিটের বিরতি সহ 2 ঘন্টা 25 মিনিট। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মোবাইল ফোনগুলি নিষ্ক্রিয় করে নিন। দয়া করে দেখে নিন সেগুলি নিষ্ক্রিয় করা আছে কিনা, সাইলেন্ট মোডে আছে কিনা। মোবাইল বাজলে কিন্তু নাটক বিঘ্নিত হবে, নাটক থামিয়ে দিতে হবে। আর নাটক চলাকালীন দয়া করে কোনো ভিডিও করবেন না বা ছবি তুলবেন না। পরে কার্টুন কলে অবশ্যই করতে পারেন। ধন্যবাদ। আবার বিনীত অনুরোধ, মোবাইল ফোনগুলিকে দেখে নিন নিষ্ক্রিয় করা আছে কিনা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করতে চলেছি চেতনার সাম্প্রতিকতম প্রযোজনা মেঘে ঢাকা ঘটক। ধন্যবাদ।
अरे जिया बेकरार है छाई बहार है आजा मेरे पलवा तेरा इंतजार है শুনেছেন নিশ্চয়ই কি এই গানটা বরসাত ছবিতে লতা মঙ্গেশকর গেয়েছেন একেবারে সুপার হিট কোথায় হ্যাঁ সকাল সন্ধ্যে বাজার হাটে বাজছে সুন্দর হ্যাঁ এমন গল্প তেমনি গান রবিশালের ঘরে তো কি তারপর বলুন না আসলে সেদিনকে আমি শুধু আপনাকে গল্পটা ছোট করে শুনিয়েছিলাম, স্ক্রিপ্টটা শোনানো হয়নি, তাই আজকে না আজকে তো হবে না, এখন আমি একটু বেরোবো, ভাত বাড়ি নেমন্তন্ন আছে। আজা মেরে বালমা ঠিক আছে, আপনি তাহলে বলুন আপনার সুবিধা মতো কবে আসবে। আসলে কি হয়েছে জানেন, সেদিন আপনার গল্পটা শুনে না মাথা বন্ধু কিচ্ছু বুঝতে না আমি তো শুধু ছোট করে জিস মানে সিনপসিসটা বলেছিলাম, আজকে স্ক্রিপ্টটা শুনলে অদ্ভুত নাম। হ্যাঁ কি জানেন নামটা? নাগরিক। দেখেছেন আমি প্রডিউসার, আমারই মনে থাকে না, দর্শকদের কি করে মনে থাকবে মশাই? নাগরিক মানে কি মশাই? নাগরিক মানে যারা শহরে থাকে, নগর শব্দে স্নিক প্রত্যয় যোগে নাগরিক। শেষে আবার কি একটা বললেন? ওটা স্লিপ অফ টাং। নাগরিক হলো শহুরে মানুষ। মানুষ তো আমি প্রত্যেক বই দেখতে যাই, সেখানে আমার টিকা টিপ্পনি আর কি বলবো, ভেবে দেখলাম এই ছবিতে ইনভেস্ট করে তেমন লাভ নেই। কি চললেন তো দেখ, আরে সকালবেলা এই চ্যানেলটি চা জল খাওয়া খেয়ে যায়। হ্যাঁ দেখুন, সকাল সকাল প্রযোজক খুঁজতে বের হইতো, বাড়ি থেকে বের হবার আগে আমি চাটা মানে চা আর টা খেয়ে বের। হ্যাঁ দেখুন বলছি কি, এখন না ওই দু ধরনের ছবি চলছে, মানে হিট গান নিয়ে রোমান্টিক ছবি, আর তার নাহলে ঠাকুরদের ছবি। আপনি একটা কাজ করুন, আপনি একটা ওই হিট ছবি নিয়ে না তাহলে ঠাকুরদের টানিয়ে কিছু অ্যাটাক করুন। ঋত্বিক নাম শুনে তো মনে হয় ধর্মে ধর্মে খুব মতি। বসুন। আপনার ঋত্বিক নামের মানে জানেন? না ভাগ্যিস। তাহলে আপনি প্রশ্নটা আমাকে করতে দিন। ঋত্বিক মানে সাহসী, ঋত্বিক মানে শক্তিশালী। আর হিন্দু পুরাণে আছে সেকালে বৈদিক যজ্ঞের পুরোহিতদের ঋত্বিজ বলা হতো। যজ্ঞের সময় 4 জন ঋত্বিজ লাগতো, পত্র, অপর্য, উদ্গাস্ত্র, ব্রাহ্মণ। ব্লাড প্রেশার আছে নাকি? 180 ভাই আছে কুড়ি। আরো বেড়ে সেই জন্য এক টিকা টিপ্পনি কাটলাম। আপনি ধর্মের কথা বললেন না, মানামানিটা ব্যক্তিগত, কিন্তু অনেকের থেকে অনেক বেশি ভালো জানি আর বুঝি। নমস্কার। এই কদিন ঊর্ধ্বশ্বাসে কাজ করে যেতে হয়েছে, কিন্তু কি যে আনন্দের কাজ কি করে বোঝাবো তোমায়। ওরা আর মুন্ডাদের মধ্যে দিন কাটছে, অপূর্ব গানের সুর আর মাতাল করা নাচের ছন্দ। বহুদিন পর মাটির স্বাদ পাচ্ছি। ছবি দেখে কর্মকর্তারা খুশি হবে, দর্শকও খুশি হবে, কিন্তু আমার অতৃপ্তি কাটবে না। ইচ্ছে আছে এই ঐশ্বর্যের ভান্ডারে আবার ফিরে আসবো, আরো বড় আর ব্যাপক ছবি করবো। শোনো, গ্রুপ থিয়েটারের কাজটা ঠিক মতো এগিয়ে নিয়ে যায়। আর বুলবুল মানে সতীন্দ্র ভট্টাচার্যকে বলো সে যেন রিহার্সালটা চালিয়ে নিয়ে যায়। আচ্ছা, আমাদের কমিউনিস্ট পার্টি লোকাল ইন্টার অ্যাক্টিভিটির ব্যাপারে কিছু বললো কি? শিলংয়ে থাকতাম, ওখানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কলকাতায় এমএ ক্লাসে সিট পেয়ে চলে আসি। কি নো সাধনা রায়চৌধুরী আমার মামা মামির নাম, আমি অবশ্য মামি বলি বলেই ডাকি। কলকাতায় এসে পড়াশোনার পাশাপাশি
করছি, ওখানেই যাব। ও আমাদের আইপিটি এর ভূপতিদার কথা মনে পড়ল। ভূপতিদাই আমাকে নাটক, থিয়েটার, সিনেমা সব বিভিন্ন রকম দেখতে দিয়ে যান। ভূপতিদা আসলাম খুব স্নেহ করেন। সেরকমই এক সন্ধ্যায় আমাকে দেখতে নিয়ে গিয়েছিলেন আইপিটি এর সেন্ট্রাল স্কোয়াডের নাটক বিসর্জন। রঘুপতির ভূমিকায় পরে যাচ্ছি, জয় সিংহের ভূমিকায় কালী ব্যানার্জি, আর রঘুপতির ভূমিকা ঋত্বিক কুমার ঘটক। সকল শুনেছি আমি, সব বন্ধ হলো। কি করিলি ওরে অকৃতজ্ঞ? দণ্ড দাও প্রভু। ব্রহ্ম সব ফিরাইলি অর্থপথ হতে, লঙ্ঘিলি গুরুর বাক্য, ব্যর্থ করে দিলি দেবীর আদেশ। আপন বুদ্ধিরে করিলি সকল হতে বড়, আজন্মের স্নেহহীন শুধিলি এমনই করে। দণ্ড দাও পিতা। কি দণ্ড দিব? প্রাণ দণ্ড নহে নহে, আর গুরু দণ্ড চাই। স্পর্শ কর দেবীর চরণ। করিনু পরশ। বল তবে, আমি এনে দিব রাজ রক্ত, রাবণের শেষ রাত্রে দেবীর চরণ। আমি এনে দেব রাজ রক্ত, শ্রাবণের শেষ রাত্রে দেবী চরণে। শুনে যাও। মুগ্ধ হয়ে গেলাম। এই নাটকে সবাই গান অভিনয় করেছে, কিন্তু ঋত্বিক ঘটকের অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, ভূপতিদা বললেন ঋত্বিক ঘটক নাকি একটি ছবি বানিয়েছেন নাগরিক নামে। ছবিটি নাকি দুর্দান্ত। সেই ছবিটা আমাকে পরে দেখতেও নিয়ে গিয়েছিলেন। সেসব বৃত্তান্ত পরে আসছে। এখন যেটা হচ্ছে, আমি রিহার্সালে যাব। রিহার্সাল হচ্ছে ম্যাক্সিম গোর্কির লোয়ার ডেপথ, সেই নাটকের অনুবাদ করা হয়েছে নিচের মহল। সেখানে অবশ্য আমি একটা ছোট্ট পাল করছি। ঋত্বিক কুমার ঘটকের সঙ্গে আমার সেরকম আলাপ ছিল না। একদিন নিচের মহলে রিহার্সাল চলছে, হঠাৎ আমাকে বললেন, এই নাটকে একটা ভূমিকা লিখে আনবে। মানে ঠেকিয়ে কথা বলতেন। তো আমি বললাম, ঠিক আছে স্যার, লিখে আনবো। সেইটাই আজকে দিতে যাবো না, জানি না কি বলবেন। আমার মায়ের ডায়েরি, আমার মায়ের মনের মণিকোঠা। এই ডায়েরির পাতায় পাতায় আমার শৈশবের বহু কথা লেখা আছে। বলতে পারেন মা হারা মেয়ের কাছে মায়ের স্মৃতি আঁকড়ে ধরার একমাত্র অবলম্বন এই ডায়েরি। আমার মা, আমার মায়ের ডায়েরি আমি খুব সাবধানে রাখি, খুব সামলে রাখি। দেখেছেন, এইসব কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে পড়বো, আর আমার নাটক আগে হবে না। আমি এখন যাচ্ছি লেখাটা জমা দিতে। মা, লেখাটা আসলে আমি মামিমণিকে পড়তে দিয়েছিলাম। লেখাটা তো মামিমণির কাছেই হয়ে গেছে। এখন আমি ওনাকে কি দেবো, কি ডাক দেবো? লেখা লেখাটা আপনার কাছে কি করে এলো? সাধনাদির বাসায় গেছিলাম, উনি আমায় লেখাটি দিলেন। ও, কেমন হয়েছে? ঠিকঠাক আছে? দেখুন। আমি তো পড়ে চমকে গেছি। আমি সাধনাদিকে জিজ্ঞেস করলাম যে আপনাদের বাসায় এই দাস ক্যাপিটাল মেয়েটি। দাস ক্যাপিটাল? এই জন্যই মামিমণি আপনাকে, মানে আপনার সঙ্গে পই পই করে মিশতে বারণ করেছে। কেন, আমি কি দোষ করেছি? আপনি একা অপরাধী নন, আপনি, সলিল চৌধুরী, উৎপল দত্ত সকলেই সমান অপরাধী। সে কি আসামিদের অপরাধ? তাদের অপরাধ হলো আপনার ইন্টেলেকচুয়াল হলেও লিওন ট্রটস্কির ভক্ত বড়তর ট্রটস্কাই। এই অপরাধ কবুল করছি। তার ইকোনমিক প্ল্যানিং, ওয়ার্কার্স কন্ট্রোল, কালচারাল অটোনমি, অক্টোবর অনেক কারণ আছে। আমি মানছি, সব কথাই মানছি, কিন্তু উনি তো আবার রেড আর্মিরও স্রষ্টা। এই নিয়ে তো তাহলে বিস্তর আলোচনায় বসতে হবে।
বাঁধা হাতে লেখাপড়া নাই বা বাঁধলেন। ভূপতিরা তো বলেন আপনি নাকি বিস্তর লেখাপড়া করেন, সারাদিন প্রায় বই পড়েন, আর একটা কথাও বলেন আপনার মাথায় নাকি নিত্য নতুন ভাবনাও খেলা করে। বিনা ছকে পড়াশোনা করতে খুবই ইচ্ছে করে, তাই সে মতো পড়ি আর নিয়মিত ভাবি। দাঁড়ান দাঁড়ান, মানে নিয়ম করে পড়াশোনার মতো নিয়ম করে ভাবাটাও যায়? হ্যাঁ, নিয়ম করে পড়তে হয়, তারপর নিয়ম করে ভাবতে হয়। বাবাকে অভ্যেস করে তুললে তবে নতুন নতুন ভাবনা আসে। ভাবো ভাবো, বাবাকে অভ্যেস করো। বাবা, এটা তো কোটেশন হয়ে যাবে মনে হচ্ছে। অভ্যেস করো। আচ্ছা, আজকে দর্শন শুনলাম তোমার, আর একদিন কিন্তু ইতিহাস শুনবো। এই নাও আমার মায়ের দেয়। আমার জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। এই প্রতিটি পাতায় আমার মায়ের মনে লেখা। চিনতে পারি দাদা বলে মা হারা মেয়েটা এই খাতাটাকে মায়ের মধ্যে চলে দিতে চায়। থাকতে চায়। সাবধানে রেখো। আমার বাবা জানো, এবার ছেলেবেলায় শরৎকালে কাকড়াবাড়ি চরের কাছে নৌকো নিয়ে পালাতে গিয়ে মহা বিপদে পড়েছিলাম দুই বন্ধুতে। কেন নৌকো উল্টে যাচ্ছে না বুঝি? আরে না না, ওই যেতে যেতে কাশ বনে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি। কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছি না, উঁচু উঁচু ডাকাতি আকাশ, দারুণ সব সাপের উপদ্রব। লগা ঘুরিয়ে যত নৌকো নিয়ে পালিয়ে যেতে চাই, সাদা সাদা কাশ ফুলে মেঘগুলো উঠতে থাকে। নিঃশ্বাস সেটার বন্ধ হওয়ার জোগাড়। ছেলেবেলা আপনি খুব অবাধ্য ছিলেন। এখনো খুব একটা বাধ্য নই। দৈনন্দিন জীবন বাধ্য করে দেবে এই সমস্ত ছেলে মানুষগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে সাংসারিক ম্যাচ মজারে অভ্যস্ত হতে। ভেবে দেখুন, আপনি আমি কিংবা কেউই কি আমরা পারবো শৈশবের নির্ভার নিষ্কলুষ দিনগুলোকে ফিরিয়ে আনতে? আমি কতবার ভেবেছি, যখন যন্ত্রণায় কষ্টে বুকটা ফেটে যায়, ভেবেছিলাম আমার মাকে জড়িয়ে ধরে কাঁদলে হয়তো আমার মনটা হালকা হবে। পারেনি আমার মৃত্যু মাকে ফিরিয়ে আনতে। হ্যাঁ, প্রকৃতির নিয়মে তোমার মা নেই, কিন্তু তোমার মায়ের ডায়েরিটা আছে, যাকে তুমি আঁকড়ে ধরে রাখতে পারো। তোমার মায়ের শাড়ির আঁচলে গন্ধ আছে। আপনি আমার মায়ের ছেলে হতে পারবেন। হ্যাঁ, কিন্তু কি করা যায় বলুন তো? মহাকাল না নির্দেশ করে। কলম চলছে না নতুন করে পুরনো কথা কি লিখব। এই সমস্ত অভিজ্ঞতায় তোমাকে সঙ্গী করতে না পারলে অর্ধেক ফিরে যায় সবকিছু। শুধু এইটুকু বলতে পারি, এই সুযোগটুকু যদি পাই তাহলে চুটিয়ে বাঁচবো। এবার কি করে মানুষ হতে হয়, কি করে জীবনকে সার্থক করে তুলতে হয়, কি করে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিতে হয়, কি করে কাজের মধ্যে সৃষ্টির মধ্যে, সেই রহস্যটা বুঝেছি। যা এসে চলে গেছে, ভেঙে গুড়িয়ে গেছে। এ বাবা, খালি থেকে বাজ পড়ছে, বাজ পড়ছে। ওই ওই যে দূরে বাইন গাছের শাড়ির পিছন দিকে বিদ্যুৎ চমকালো। ছোটবেলায় না বাজের শব্দ শুনলে খুব ভয় পেতাম। হ্যাঁ, মনে হচ্ছে যে বৃষ্টিস্নাত পাহাড়ের গায়ে বাজের
এখনো ভয় পাই না, কারণ পাতি বদমাইশ লোকগুলোর সঙ্গে মোকাবিলা করতে শিখে গেছি। ওই যে আমাদের বাড়ির উল্টো দিকটা দেখুন, চঞ্চল রাজার বাড়ি দেখা যাচ্ছে। চঞ্চল রাজার বাড়িতে রবীন্দ্রনাথ এসেছিলেন, ভাবলে গর্ববোধ হয়। হ্যাঁ, শিলংয়ের দীপভূমি বাংলো, ব্রুকসাইড বাংলো, এখানে রবীন্দ্রনাথ অনেকদিন করে থাকতেন এসে। আমাদের সকলের প্রিয় উপন্যাস শেষের কবিতা, তার পটভূমি তো এই যে আমাদের শিলং। হ্যাঁ, এই তো আমি এখনই দেখতে পাচ্ছি, ওই দেখুন অমিত লাবণ্য হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যাচ্ছে দূরে। উফ, ওদের রোমান্টিক লিরিক্যাল প্রেম দেখে আমার না ভীষণ লোভ হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি যদি আমার সঙ্গে এখন থাকতে, আমার এই সুপ্রীতি ভবনে 3 তলার ঘরে বৃষ্টি ভেজা। এই তো দেখো আমি এখানে। হ্যাঁ? না না না, মনুষ্য চোখে নয়, চর্মচক্ষে দেখতে চাই, জড়িয়ে ধরতে চাই দু হাতে তোমাকে। লক্ষ্মী, কর্ণ জন্মেছিলেন সহজাত কবচকুণ্ডল নিয়ে, আর তুমি জন্মেছ সহজাত সুচিতা নিয়ে। ঝর্ণার ধারা যেখান দিয়ে বয় সমস্ত ক্লেদ ধুয়ে মুছে যায়, কিন্তু সেই ধূসরতাটুকু ঝর্ণার গায়ে লাগে কি? আমাকে ফ্ল্যাটার করার বিশেষ কোনো উদ্দেশ্য আছে? না, তোমাকে ফ্ল্যাটার করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি লক্ষ্মী, তুমি তোমার সমস্ত সুচিতা নিয়ে ক্লেদের মধ্যে দিয়ে পার হয়ে যাচ্ছ, অথচ কোনো ইনহিবিশন নেই, কোনো সংস্কার নেই। তুমি অনেকটা শরৎকালের মতো, চিরকালের শিশু অথচ চিরগভীর। এই শোনো না, বলছি কি কবিতা লিখতে পারো তো? লেখার চেষ্টা করে দেখেছি। আমি কাব্যিক 1 লক্ষ মাইলের মধ্যে নেই। আমার গদ্য চরিত্র প্রবন্ধ লগ্ন। তার প্রবন্ধটাই থাক। বলছি প্রবন্ধের অন্যান্য চরিত্রটা কি বলছে? মানে বর্দা, বৌদি, দিদিরা, ভাবিরা, ভাইজিরা সবাই তো আমাদের বিয়ের কথা নিশ্চয়ই শুনেছে। হ্যাঁ, বিয়ের খবরে তারা খুব খুশি, কিন্তু আমি খুব দুশ্চিন্তার মধ্যে গিয়ে পড়েছি। দুশ্চিন্তাগ্রস্ত হবার কি কারণ রঘুপতি? হে অপর্ণা, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার অনেক কারণ আছে। শিলং নিবাসী কুমুদ রঞ্জন ভট্টাচার্যের একমাত্র আদরের মেয়ে সুরমা, মানে আমার প্রিয় লক্ষ্মী, এবার বোধহয় গাড্ডায় গিয়ে পড়ল। কলকাতায় সবাই বলাবলি করছে, এই বাঁদরের গলায় মুক্তোর মালা হয়ে তুমি আসবে, মেয়েটার অশেষ দুর্গতি করে ছাড়বে। এমনকি আমার মাতৃদেবী ইন্দুবালা বলল, তোমার বাবাকে চিঠি লিখে প্রকারান্তরে সাবধান করে দিয়েছে। মা, মায়েরা তো সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হবেন। আমার তো মা নেই। আমি না বাবাকে সাবধান করেছিলাম, বলেছিলাম থাকতে হয়, আমি বুঝতেই পারি। জীবনে গড়বো ভেবেছি জানেন, কিন্তু তার দিক থেকে উপার্জন ক্ষমতা বুঝতে পারি। যারা মারাত্মক এক অ্যাম্বিশনের তাড়না আমাকে ঘুরে ঘুরে খেয়েছে। হ্যাঁ, অ্যাম্বিশন না থাকা বরং ভালো, কিন্তু জীবনে চলার পথে আমি যে অনেক কিছুকে নিয়ে রওনা হয়েছিলাম, তাই বোধ হয় এখন আমার সবকিছুই খুব ড্রাস্টিক ভঙ্গিতে, গ্যাম্বলিং এর ভঙ্গিতে, অগ্রপশ্চাৎ না ভেবে, আনমার্কসিস্ট, আনবলশেভিক। না, নাগরিকের কথা ভাববো না, বিরাট বোকামি হয়েছে। তবে বোকামিটা আমি একা করিনি। এবার আমি লক্ষ্মীর পরিপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছি। আমার প্রধান কর্তব্য হলো মাসিক আয়ের একটা সংস্থান করা। নিরুপমা শিকলের ঝঞ্ঝানিতে, কখনো দেওপালের অকথ্য গালিগালাজে, কখনো বা বেজে ওঠা পাগলা ঘুমকি আওয়াজে। অস্বচ্ছ দিনগুলো কি করে কাটাবো? তারপর ভেবে রাখলাম যে এই দিনগুলো বেঁধে রাখতে হবে, সময়টাকে বেঁধে রাখতে হবে। কি করে বেঁধে রাখা যায়? ডায়েরি লিখতে শুরু করলাম। ডায়েরি লিখতে লিখতে না আমার চোখ চলে যেত পাঁচিলের ওপারে, যেখান থেকে অল্প আকাশের আলো দেখা যায়। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম অশুভ ফল। 25শে বৈশাখ এলে জেলের পাঁচিলগুলো ঝুরঝুর করে ভেঙে পড়ে যেত, আর বন্দি শরীর পুড়ে মন তখন উড়ে চলে যেত এই যে দূরে বাইন গাছের শাড়ির পিছনে লুকিয়ে থাকা নীল পাহাড়টা, যেখানে রোদের আলো করে ঝলমল ঝলমল করছে সেইখানটায়।
পৃথিবী যেন হাতছানি দিয়ে দিয়ে ডাকতো, আর হাতছানি দিয়ে ডাকতো আমাদের জেলের ঠিক পাশে মেয়েদের স্কুলটা। সেখান থেকে ভেসে আসতো রবি ঠাকুরের গান, কবিতা। বাঙালি তো রবীন্দ্রনাথের গান শুনলে কি থাকা যায়? 25শে বৈশাখ আমরা তাড়াতাড়ি ছুটে চলে যেতাম ওয়ার্ডেনদের কাছে, গিয়ে বলতাম আমাদের একটু জায়গা দিয়ে আমরা ঠিক করে নেবো রবীন্দ্র জয়ন্তী পালন। ওরা আমাদের দয়া করে একটু জায়গা দিয়েছিল, জেলের পিছনে ময়লা ফেলার জায়গাটা, আমরা সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বাগান বানিয়ে নিয়ে পাগল ছাগল করে সবাই মিলে চলে যেতাম, রবি ঠাকুরের গান গাইতাম, কবিতা বলতাম। তোমারও প্রকাশ কতক্ষণই বা থাকতে দেয়, আবার ঘুরে দিত দম বন্ধ করা ওই ঘরটায়। আচ্ছা আমি এর আগে এরকম একটা খবর বিরাট শুনেছিল। মা বলছে কল্যাণী বড় ভাই নিয়ে এসছে ঘরে, ওদিকে ক্যাম্পে শৈলেন্দ্র লাফাচ্ছে, বুলবুল নাচছে। বলছি কট্টর কমিউনিস্ট ঋত্বিক কুমার ঘটক এসব কুসংস্কারেও বিশ্বাস টিশ্বাস করে তাহলে? বিশ্বাস না করলেও ভাবতে খারাপ লাগে না, বুঝেছো? আসলে এটা হচ্ছে অনেকটা কমিউনিস্টদের কমিউনিজম চাওয়ার মতো। কল্পনায় যে স্বপ্ন একদিন দেখেছিলাম, বাস্তবে আজ তার লিটারাল ট্রুথ হয়ে উঠছে। লক্ষ্মী লিটারাল ট্রুথ ফিল্মিস্তান হচ্ছে এখন ভারতবর্ষের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস। একটা ভালো ভালো চাকরি পেলে আমাদের ভালো মাইনে দেবে, আর বম্বে থেকে যদি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাই তাহলে সংসারটা আমরা দারুণ করে শুরু করতে পারবো। বলছি তুমি সলিল চৌধুরীকে দাঁড় করেছো তো? তার কাটা গেছে। আগে মালাবদল হলুদ সামলাম তলায় বারবার ললিতং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। লক্ষ্মী যা ধারণ করি তা যদি ধর্ম হয় তাহলে আজ থেকে তুমি আমার ধর্ম। শোনো, আমি চাঁদকে বলেছিলাম আকাশের মাঝখানে ঝুলে পড়তে, হাওয়াকে কাজ করার স্বাচ্ছন্দ্য, কিন্তু বাকি সব কি? মানে সংসার চলবে কি করে? সংসার খরচ, সন্তানদের পড়াশোনার খরচ, সর্বোপরি ওনার খরচ, সেসব কি করে চলবে? এ নিয়ে আমার যথেষ্ট আশঙ্কা ছিল, এখন রয়ে গেছে। ঋত্বিক, আপনি যতবার হে জীবন বলে পাম্প করেছেন ওই টিউবওয়েলে, যতবার চেয়েছেন ঠান্ডা শুদ্ধ কাঁচের মতো চকচকে খানিকটা জল, ঠিক ততবারই জীবন আপনাকে অবাক করে পাঠিয়ে দিয়েছে সেই কালো স্রোত, যা এই শহরের প্রত্যেক মানুষের শরীরে শরীরে বয়ে চলেছে রক্তের পরিবর্তে। অনেক ছবি যেমন বললাম না যে ওই সমরেশ বসুর অমৃত কুম্ভের সন্ধানে চিত্রনাট্য রেডি, প্রি প্রোডাকশন রেডি, তারপরে প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে সমরেশ বসু, লপাল বসন্ত সব রেডি, শুটিংটাই শুরু হতো। কতকাল একদিন মিথ্যে কথা বলেছি, একদিন মিথ্যে কথা তুমি তো মিথ্যে কথা বলো না, মিথ্যে থেকে শত হস্ত দূরে। কিন্তু জীবনকে বোঝবার ভুল রয়েই গেল, তাই না? আমার কাজের দিকে যাওয়া হবে না রে কাজ।
দিকে দিকে ভেঙেছে যে শৃঙ্খল দুর্গত দলিতেরা আয় বল এ শুভ নগরে তাই তোমার স্মরণ করি উপকার এ শুভ নগরে তাই তোমার স্মরণ করি উপকার এসো মুক্ত করো হে এই দ্বার এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। ভাগ করুন কিন্তু ছবিকে বাঁচতে দিন যদি অবশ্য বাঁচানোর কোনো কারণ আপনারা দেখতে পান আপনারা একটা বড় পাঁচিল বোধহয় সবচেয়ে বড় পাঁচিল